তাহলে যদি পশ্চিমবঙ্গের আমরা জেলা অনুসারে আধার কার্ড তৈরির যদি পার্সেন্টেজ করি, তাহলে আমরা দেখতে পাওয়া উচিত যে আমাদের 0 থেকে 5 বছর বয়স্ক বাচ্চা যারা, তাদের আধার কার্ডের অ্যাপ্লিকেশন বেশি হওয়ার উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে 18 থেকে 25 বছর সেই বাচ্চাদের আধার কার্ডে অ্যাপ্লিকেশনের পার্সেন্টেজ বা শতকরা হিসেবে অনেক বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে, বাবা তুমি 25 বছরে যদি তুমি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করো, তাহলে 24 বছর অবধি তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে? বাংলাদেশে ছিলে। এবার বাংলাদেশে থাকলে দু রকমের হতে পারে। আমাদের বিরোধীরা আবার মানুষকে বোকা বানানোতে এক্সপার্ট, সেজন্য আমাদেরকেও খুব ক্লিয়ার বুঝে রাখতে হবে। বাংলাদেশ থেকে যদি আসা হিন্দু হয়, তাহলে সে কি হবে? সে হচ্ছে আমাদের রিফিউজি, শরণার্থী। তারা অনুপ্রবেশকারী নয়, কারণ তারা সে সময় বলে যায়নি যে আমি এই নাপাক ভূমিতে থাকবো না, আমি এই দেশ ছেড়ে চলে যাব, এটা বলিনি। তার দিনের দেশ রাত্রিবেলা সে দেখলো যে সেটা বিদেশ হয়ে গেল, সে ভারতবর্ষে আসতে পারছে না। এই দায়টা তাদের নয়। সেই সময় যারা সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ ভাগ করার, এই দায়টা সেই সমস্ত নেতৃত্বের, তাদের দায়। এবং আমি নট অ্যাজ এ মন্ত্রী, আমি মন্ত্রী হিসেবে নয়, আমি সাংসদ হিসেবে নয়, আমি সাধারণ একজন বাঙালি হিসেবে মনে করি আমার মন্তব্যকে মিসকোট করতে পারে যে মন্ত্রী বলেছে। আমি পরিষ্কার বলেছি, আমি মন্ত্রী হিসেবে বলছি না। আমার এটা ব্যক্তিগত চিন্তন, ব্যক্তিগত আমার মত, যে যেহেতু পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল হিন্দু বাঙালিদের জন্য, পৃথিবীর যে কোনো প্রান্তে যখন কোনো হিন্দু বাঙালি ধর্মীয় কারণে কোথাও আঘাত পাবে বা সেখানে থাকতে পারবে না, তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে, যে কোনো সময় আছে। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে আমরা দেখেছিলাম যে যদি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান এই 3টে দেশ থেকে যদি ধর্মীয় উৎপীড়নের কারণে কোনো হিন্দু শরণার্থী এসে থাকে, তাহলে কিন্তু তাদের সিএএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এখন দেখা যাচ্ছে যে ধর্মীয় উৎপীড়নের কারণে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি ধর্মীয় উৎপীড়নের কারণে এই হিন্দু ভারতে আসে, তাহলে তারা কিন্তু এই যে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে বা পুরো ভারতবর্ষে কিন্তু থাকার অধিকার রয়েছে। কেননা এই যে দেশ ভাগ করা হয়েছিল, সেটা আমরা জানি ধর্মের ভিত্তিতে দেশটা কিন্তু ভাগ হয়। তো সেক্ষেত্রে প্রথমত সেটা পূর্ব পাকিস্তান ছিল, বর্তমানে সেটা আবার ভাগ হয়ে বাংলাদেশ হয়েছে এবং বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, এখন পাকিস্তান রয়েছে। তো এই যে ভাগাভাগিটা হয়েছিল, যদিও এটা ধর্মের ভিত্তিতে হয়েছে, সেক্ষেত্রে এখানে যারা মনে করুন শরণার্থী হয়েছে, সবাই তো আর হিন্দু নয়, সবাই তো খ্রিস্টান নয়, সবাই তো পার্সি নয়, অনেক অনেক ধর্মের মানুষ রয়েছে। সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে সিএএ আইনে যে 5টি বা 6টি সম্প্রদায়ের কথা বলা হয়েছে, শুধুমাত্র তারাই কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এখন আমরা দেখতে পাচ্ছি, ধরুন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, তাহলে কি আপনি এখানে থাকতে পারবেন না? দেখুন, আমরা এর আগে দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে, যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকে, একদম কোনো কিছুই নেই, তারপরেও আপনাকে ধর পাকড়াও করা হবে না। কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে, একটা নিয়ম রয়েছে, কি যে আপনাকে 2024 সালের মধ্যে কিন্তু ভারতে প্রবেশ করতে হবে। যেটা আমরা সিএর ক্ষেত্রে দেখেছি, 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি ভারতে প্রবেশ করে থাকে, তাহলে তারা কিন্তু সিএতে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু যারা 2014 সালের পরে এসেছে, 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, তাদের বর্তমানে সিএর মাধ্যমে বা সিএর আওতায় এনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না ঠিকই, কিন্তু তাদের ধর পাকড়াও করা হবে না। আমরা দেখেছি যে ডিটেনশন ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে, এই ডিটেনশন ক্যাম্পগুলোতে কিন্তু কোনো রকম তাদেরকে ধরে বন্দি করে রাখা হবে না। এটা কিন্তু গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল, আমরা হয়তো সেটা সকলেই দেখেছি, আমি ভিডিও বানিয়েছিলাম, আপনাদের হয়তো যারা নিয়মিত আমাকে দেখেন তারা হয়তো জানেন। তাহলে কথা হচ্ছে, এই সিএতে তাহলে আমরা আবেদন করব কিভাবে, বা নতুন করেই আমরা কিভাবে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারি? যারা 2014 সালের পরে এসেছে, যারা মনে করুন 2014 সালের মধ্যে এসেছে, সকলের জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তো চলুন আমরা A to Z দেখে নিই। প্রথমত সিএ আইনে যদি আমরা দেখি, সিএ আইনে কিন্তু পরিষ্কার করে বলেছে, যদি আপনাকে সিএ আইনের মাধ্যমে আপনাকে নাগরিকত্ব পেতে হয় ভারতীয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে আসতে হবে। শুধু ভারতে আসলেই হবে না, সঙ্গে আপনার কিন্তু অবশ্যই আপনি যে দেশ থেকে আসবেন, অর্থাৎ আপনি যদি পাকিস্তান থেকে আসেন তাহলে পাকিস্তানের, যদি আফগানিস্তান থেকে আসেন তাহলে আফগানিস্তানে থাকেন, যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বাংলাদেশের গভর্নমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু লাগবে। অনেক মানুষের আছে, আবার অনেক মানুষের নেই।
হলো। দ্বিতীয়ত বর্তমানে আপনি ভারতে ছিলেন, সেক্ষেত্রে ভারতীয় একটা ডকুমেন্ট সকলের কাছে আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট। এই হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাওয়া যায়? আমি আপনাদের দেখিয়েছি যে কোন জেলায় কোন ডিস্ট্রিক্টে কোথায় দেওয়া হচ্ছে বা কোন জেলার কোথায় দেওয়া হচ্ছে, সেটা নিয়ে অলরেডি আমার একটা পোস্ট রয়েছে www.iobong.in, সেই ওয়েবসাইটে আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে আপনার এলাকায় কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এবং সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাফিডেভিট যে করতে হয়, এই অ্যাফিডেভিটগুলো কিভাবে করতে হয় বা টোটাল কটা অ্যাফিডেভিট লাগে সেটা নিয়েও কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি এবং iobong.in-এ কিন্তু পিডিএফগুলো দিয়ে রেখেছি যে কিভাবে লিখতে হবে বা কি কি নিয়ম মানতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু লেখা রয়েছে। আশা করি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে অ্যাফিডেভিট হয়ে গেল, যে ডিক্লারেশন আপনি দিচ্ছেন, আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন সেটা স্বীকার করছেন, বা আপনি আফগানিস্তান থেকে এসেছেন সেটা স্বীকার করছেন, তারপরে আপনি ভারতীয় নাগরিকত্ব পেতে চান সেটা এখানে বলেছেন ডিক্লারেশনে, তারপরে আপনি যে হিন্দু সেটা হিন্দুত্বের সার্টিফিকেট প্রমাণ দিচ্ছেন, তারপরে আপনার কাছে মনে করুন যে আগের দেশের ডকুমেন্ট রয়েছে, এ দেশের ডকুমেন্ট রয়েছে, সমস্ত কিছু রেডি রয়েছে, আপনার কাছে একটা ইমেল আইডি, মোবাইল নাম্বার, সমস্ত কিছু রয়েছে। এবার আপনারা সেটাকে আবেদন করতে চান, তাই তো? এবার আবেদন অনলাইনে করার পরে আপনাদের ভেরিফিকেশনে ডাকা হয় এবং ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা কিন্তু নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যান। ইতিমধ্যে অনেকে কিন্তু মেলও পাচ্ছে যে আপনার যে মানে ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ হয়েছে এবং আপনার সার্টিফিকেট আপনারা কয়েকদিনের মধ্যেই কিন্তু ডাউনলোড করতে পারবেন বা আপনাদের যে নাগরিকত্বের সার্টিফিকেট সেটা কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। এবার অনেকেই বলেন যে দাদা আমরা তো নতুন এসেছি 2014 সালের পরে, একদম রিসেন্ট 2024 বা 23 বা 22, তো আমাদের কবে আবেদন করতে দেবে? দেখুন, যতদিন না কোনো অফিসিয়াল নোটিফিকেশন দিচ্ছে ততদিন আমরা কিছু বলতে পারবো না। তো সেক্ষেত্রে আপনাদের শুধু অপেক্ষা করতে হবে। যখনই এই যে এসআইআর এর পদ্ধতি এগুলো গেল, তারপরে ইসে করা বলা হচ্ছে যে জনগণনা করা হবে, সেগুলো হয়তো কমপ্লিট হবে, তারপরে হয়তো এনআরসি করা হতে পারে, তারপরে কিন্তু আবার পুনরায় যে যারা শরণার্থী রয়েছে তাদেরকে কিভাবে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যায়, অবশ্যই কিন্তু সেটা দেখতে হবে। যে কয়েকটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে, যেমন হিন্দু, পার্সি, জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট, এই যে মানে কয়েকটা রয়েছে, 5টা কি 6টা সম্প্রদায় রয়েছে, এই 5টা সম্প্রদায় থেকেই কিন্তু আপনাকে বিলং করতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই যে ভারতীয় নাগরিকত্ব সেটা অর্জন করতে পারবেন সিএএ আইনের মাধ্যমে। এবার সিএএ আইনের মাধ্যমে সময়সীমাটা সীমিত রয়েছে 2014 সালের 31শে ডিসেম্বর, সেটা যদি বাড়িয়ে 2024 সাল অবধি করে দেয় তাহলে আশা করা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেই আওতায় চলে আসবে আর তাদের কোনো রকম সমস্যা হবে না ভারতীয় নাগরিকত্ব পেতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে এই সিএএ নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া কিন্তু যাদের কাছে কোনো নথিপত্র নেই তাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনাদের জন্যই এই দেশ। কারণ ধর্মের ভিত্তিতে যখন ভাগ হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আপনার মানে কি বলবো, মানে বাই ডিফল্ট কিন্তু আপনাদের যে মানে ইসে হয়, অধিকার হয়, সেটা কিন্তু হিন্দুস্তানে রয়েছে যদি আপনি হিন্দু, পার্সি, শেখ, জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট এগুলো যদি হয়ে থাকেন। এবার কথা হচ্ছে তাহলে মুসলিমদের বা তাদের কেন এই অগ্রাধিকার দেওয়া হচ্ছে না? দেখুন, তাদের তো দেশ রয়েছে, তাই না? তাদের দেশ রয়েছে বলেই তাদেরকে মানে এখানে কিন্তু কোনো রকম অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। কারণ তারা, আমি বলি, আপনি ধরুন মুসলিম রয়েছেন, আপনি যদি বাংলাদেশে থাকেন, পাকিস্তানে থাকেন, আফগানিস্তানে থাকেন, সেখানে তো মনে করুন আপনাকে কোনো অত্যাচার করা হবে না, তাই না? মানে ধর্মীয় উৎপীড়ন কাকে বলে? মনে করুন যে আমি হিন্দু, আপনি মুসলিম, এবার আমি যদি পাকিস্তানে থাকি, আমি একা হিন্দু, আমাকে উপর তো জ্বালাতন করবেই। তো সেক্ষেত্রে ওই জ্বালাতনের ফলে যারা আসছে তাদেরকেই দেওয়া হবে, মানে যারা বিপদে পড়েছে তাদেরকেই হেল্প করা হবে, যারা বিপদে পড়েনি তাদের হেল্প করা হবে না। আজকে মনে করুন আপনি যদি বাংলাদেশে থাকতে পারতেন, ভারতে যদি আসতে না হতো, তাহলে আপনাকে হেল্প করার প্রয়োজন ছিল না? আপনি ওখানেই থাকতেন, ওখানেই থাকুন, ওখানেই বসবাস করুন। কিন্তু ওখানে আমরা দেখছি প্রত্যেক দিনই তো কম বেশি আমরা নিউজ দেখি, তো সেই নিউজে কিন্তু নানা রকম ঘটনা, কত রকমের ঘটনায় কিন্তু আমাদের দেখতে হয় যে বাংলাদেশি যেসব হিন্দুরা রয়েছে তাদের উপর কিন্তু কত অত্যাচার হয়ে থাকে। শুধুমাত্র বাংলাদেশে নয়, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনেক জায়গা রয়েছে, যেমন মুর্শিদাবাদ বলুন, আরও অনেক জায়গা রয়েছে, সেখানে সেই সব জায়গাতে, তারপর মালদার আমরা লাস্ট টাইম মোথাবাড়িতে দেখেছিলাম, এই সব জায়গাতে কিন্তু অনেকটাই অত্যাচার হয়। তো সেক্ষেত্রে এরকম বাংলাদেশে যাদের উপর অত্যাচার হচ্ছে ধর্মীয় উৎপীড়নের কারণে, যারা ভারতে এসে শরণার্থী নিচ্ছে, অবশ্যই যে সম্প্রদায়গুলোর কথা বলা হয়েছে সেগুলো থেকে বিলং করছে এবং সিএ আইনের যে নিয়মকানুন সেগুলো মানছে, তারা কিন্তু আবেদন করে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে এবং খুব মানে কি বলে, মানে কোনো চিন্তা ছাড়াই কিন্তু ভারতে বসবাস করতে পারছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকেই হয়তো এখন আসতে যাচ্ছেন নতুন করে, 24 সালের পরে 25, 26-এ আসবেন, 27, 28-এ আসতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কি মানে ভারত সরকার ব্যবস্থা করবে, নাকি আপনাদের লং টার্ম ভিসার মাধ্যমে থাকতে হবে, না কোনো ব্যাপার থাকবে, সেটা কিন্তু যখনই আসবে তখন
তখনই কিন্তু আমি আপডেট দিতে থাকবো। আর সেই আপডেটগুলো পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু ইনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।